রেকর্ড তো করছিলাম মনে হচ্ছে, করিনি, সর্বনাশ। আচ্ছা স্যার ঠিক এখন আছে। স্টার্ট। হ্যাঁ স্টার্ট করছি। আচ্ছা, সো দেখো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাংক আগামের শ্রেণী বিভাগ। হ্যাঁ, দ্যাট মিনস ব্যাংক আগাম বলতে কি বুঝায়? ব্যাংক আগাম বলতে ব্যাংক ঋণ বুঝায়, ব্যাংক লোন বুঝায়, ব্যাংক অ্যাডভান্স বুঝায়। তাহলে বাণিজ্যিক ব্যাংক তার তহবিল বিভিন্নভাবে ব্যবহার করে মুনাফা অর্জনের চেষ্টা চালায়। এর মধ্যে আগাম বা অগ্রিম উল্লেখযোগ্য। বাণিজ্যিক ব্যাংকের জন্য কিন্তু এই যে ধার দেওয়া বা লোন দেওয়া বা ঋণ দেওয়া, এটা কিন্তু তার ইনকামের একটা অনেক বড় অংশ, এবং তাদের মূল ফোকাসটা কিন্তু এই জায়গায় থাকে। এই জায়গা থেকেই কিন্তু তারা বিশেষভাবে বেনিফিটটা পায়। ব্যাংক তহবিলের প্রায় 60 থেকে 70% এই ধরনের খাতে ব্যবহার হতে দেখা যায়। চিন্তা করে দেখো, 60 ব্যাংকের কোটি কোটি টাকা মনে করো তহবিল, সেখান থেকে 60-70% যদি এই জায়গায় যায়, তাহলে বিশাল অ্যামাউন্ট কিন্তু তারা এই সেক্টরে ইনভেস্ট করছে, এবং তাদের মূল ফোকাসটাও কিন্তু এই দিকে থাকে। তাহলে বলা হচ্ছে এই জিনিসটাকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। আমরা একটু দেখি বিষয়টা কিরকম। প্রথমে বলে আসছি যে আমাদের সাধারণ ঋণ বা ধার বা লোন কি জিনিস। বলা হচ্ছে সাধারণত স্থাবর সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক গ্রাহকদেরকে যে দীর্ঘমেয়াদী বা মধ্যম মেয়াদী ঋণ প্রদান করে তাকে সাধারণ ধার বা ঋণ বলে। দ্যাট মিনস হচ্ছে সম্পত্তি বন্ধক রাখে, যেটা নর্মালি রেখে থাকে। তার বিপরীতে তাহলে দুই ধরনের, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী আর একটা হচ্ছে মধ্যমেয়াদী। তাহলে স্বল্পমেয়াদী এখানে নাই। তাহলে সাধারণ ঋণ বা ধার, আসলে সত্যি কথা বলতে কি, বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্বল্পমেয়াদী ঋণের জন্য মানুষ খুবই কম যায়, এবং বাংলাদেশ এবং ব্যাংকগুলো এই ঋণটাকে ঠিক, কারণ এই ঋণ থেকে কম সময়ের জন্য তো বিষয়টা একদিকে ভালো অন্যদিকে খারাপ। একদিকে ভালো হচ্ছে যে কম সময় তো, যার কারণে রিস্কটা কম থাকে, দিয়ে মাত্র নিয়ে ফেলা যায়। কিন্তু এই দিয়ে নেওয়ার মাঝখানে আসলে তারা একটা দীর্ঘমেয়াদী যে ইনকাম, তাদের যেহেতু মূল ইনকামটা এই জায়গায়, তাহলে তাদের দীর্ঘমেয়াদী একটা ইনকাম এখান থেকে পূরণ হচ্ছে না। ওই জন্য এই জায়গায় তারা ডিমোটিভেট করে। তুমি ব্যাংক থেকে লোন নিবা 7 মাসের জন্য, 8 মাসের জন্য, বিষয়টা কেমন হাস্যকর হবে না? বা তাদেরও এখানে প্রফিটটার কতটুকু, একটা দীর্ঘমেয়াদী বিষয় থাকলে হয়তো তাদের জন্য প্রফিটেবল হয়, এই একটা বিষয় এখানের মধ্যে থাকে আর কি। ঠিক আছে। বলেছে আগেকার দিনে বন্ধকি ঋণ বলতে যা বোঝানো হতো তাই আজকের দিনে সাধারণ ঋণ বলা হয়। মানে আগের দিনে এই যে বন্ধকি ঋণ, মানে বন্ধক রেখে যে ঋণের বিষয়টা ছিল, এখন এই সাধারণ ঋণ বলতে এটাই বোঝায়, অন্য কিছু। ঠিক আছে। অবশ্য বর্তমানকালে সিকিউরিটিজ, বন্ড, এফডিআর ইত্যাদি জামানত রেখেও এরূপ ঋণ মঞ্জুর করা হয়ে থাকে। দ্যাট মিনস হচ্ছে এই যে বর্তমানকালে সিকিউরিটিজ, বন্ড, তাহলে এগুলো বিক্রি করে আমরা কিন্তু টাকা নিচ্ছি। আবার এফডিআর এর বিপরীতে, এফডিআর জামানত রেখে, দ্যাট মিনস হচ্ছে মনে করো তোমার একটা এফডিআর আছে। এফডিআর তো আমরা সবাই জানি, এফডিআর মানে হচ্ছে ফিক্সড যেই অ্যাকাউন্ট, বা আমরা একটা বিশাল, মনে করো আমি একটা 10 লক্ষ টাকার একটা এফডিআর করছি, তাহলে ভালো করে খেয়াল করো কয় বছরের জন্য করলাম, 10 বছরের জন্য। 7 বছর পরে হঠাৎ করে আমার 7 লক্ষ টাকা লোন দরকার, টাকার দরকার, তো আমি 7 বছর শেষ হচ্ছে, 10 বছরের আগে তো এফডিআরটা ভাঙতে পারবো না। তখন ওই যে আমাকে একটা এফডিআর রসিদ দিয়েছে, যে রসিদটা দিয়ে আমি ব্যাংক থেকে 10 বছর পরে টাকাটা তুলবো, ওই রসিদটা ব্যাংকে প্রদান করে আমি 7 লক্ষ টাকা লোন নিতে পারবো। এবং লোনটা যখন পরিশোধ করব, তখন ব্যাংক আমাকে ওই রসিদটা আবার ব্যাক করবে, এবং আমার যখন ম্যাচিউর টাইম হবে 10 বছর, 10 বছর পর আমি রসিদ দিয়ে আমি আমার টোটাল টাকা প্লাস ইন্টারেস্টটা পাবো। কিন্তু কথা হচ্ছে এর আগে 7 বছরের আমার সাত কাছে এটা ক্লিয়ার না। আমি বলতে চাচ্ছি তোমার কাছে একটা এফডিআর আছে, একটা ব্যাংকে তুমি কিছু টাকা 10 বছরের জন্য জমা রাখছো, কিন্তু 7 বছর পরে তোমার কিছু টাকা দরকার। এখন তুমি 10 বছর আগে তো ভাঙ্গালে তুমি ওখান থেকে ইন্টারেস্ট পাবা না। ওই কারণে ওই এফডিআর মানে কি, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। রিসিপ্ট মানে একটা কাগজ, তোমার একটা কাগজ দিচ্ছে না, ওই কাগজটা 10 বছর পরে জমা দিয়ে তুমি ব্যাংক থেকে টাকা প্লাস ইন্টারেস্টটা নিতে পারবে। তো তুমি 7 বছর পরে যখন টাকাটা দরকার হচ্ছে, তুমি তো এটা ভাঙাবা না, তুমি ওই রিসিপ্টটা ওদেরকে দিয়ে, ওই রিসিপ্টটা ওদেরকে দেয়া মানে হচ্ছে ওদেরকে বন্ধক দেয়া। রিসিপ্টটা ওদেরকে দিয়ে ওদের কাছ থেকে 7 লক্ষ টাকা, মনে করো তুমি 1.5 বছরের জন্য একটা লোন নিবা, 2 বছরের জন্য একটা লোন নিবা, তাহলে তুমি 7 লক্ষ টাকা ওদের কাছ থেকে লোন নিলা। এই 2 বছরের জন্য 7 লক্ষ টাকা যে লোনটা নিয়েছো, তার বিপরীতে 2 বছর পরে তুমি মনে করো লোন প্লাস লোনের যে ইন্টারেস্ট সেটা প্রদান করে দিলা। প্রদান করে দেওয়ার পরে তোমাকে ওই রিসিপ্টটা দিয়ে দিবে। দিয়ে দিলে আরো 1 বছর পরে টোটাল তোমার 10 বছর হইলো, 10 বছর পরে রিসিপ্টটা প্রদান করে তুমি তোমার টোটাল 10 লক্ষ টাকা প্লাস যে ইন্টারেস্ট, ওটা টোটালটা পেয়ে যাবে। তাহলে এই যে এফডিআরটা জামানত রেখে তারা তোমাকে লোন দিচ্ছে, এই জিনিসটা বললাম। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। এরূপ ঋণ বা ধারের সাধারণ বৈশিষ্ট্যগুলো এখানের মধ্যে দেওয়া হলো। প্রথমটা হচ্ছে গ্রাহকের নামে ঋণ হিসাব খুলে তাতে টাকা স্থানান্তর করা হয়। আমরা জানি এটাকে কি বলা হয়? ঋণ আমানত হিসাব।
এরপর বলা হচ্ছে গ্রাহক ইচ্ছা করলে একবারে বা প্রয়োজন মতো চেক কেটে টাকা উত্তোলন করতে পারে। ঋণ হিসেবে স্থানান্তরিত পুরো টাকার উপর প্রাথমিকভাবে সুদ বা লাভ ধার্য হয়। গ্রাহক কিস্তিতে এরূপ ঋণের অর্থ পরিশোধ করে। সাধারণত স্থাবর সম্পত্তি বন্ধক রেখে এরূপ ঋণ মঞ্জুর করা হয়। এরূপ ঋণ দীর্ঘ বা মধ্যমেয়াদী হয়ে থাকে। বিভিন্ন শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠান মূলত এরূপ ঋণ গ্রহণ করে থাকে। শিল্প প্রতিষ্ঠান মানে বড় বড় ব্যবসায়ীরা সাধারণত এই ধরনের ঋণ গ্রহণ করে। সো এবার চলে আসি আমরা নগদ ঋণের ক্ষেত্রে। বলা হচ্ছে চলতি মূলধনজনিত অসুবিধা দূর করার জন্য। চলতি মূলধন মানে কি? আমার যে এই যে ব্যবসাটাকে মোটামুটি মানে হচ্ছে যে চালানোর জন্য বড় বড় ইনভেস্টমেন্ট না, ছোট ছোট যে খরচগুলো আছে যেগুলোকে আমরা অনেক সময় লিকুইডিটি আমাদেরকে সাপোর্ট দেয়, ওই ছোট ছোট বড় শ্রমিকদেরকে কি দিতে হচ্ছে, শ্রমিক কি ভাই ভাঙি ফেলতেছেন কেন? শ্রমিকদেরকে মনে করো তুমি কি দিতে হচ্ছে, বেতন দিতে হচ্ছে, তোমার টাকার দরকার। সো টাকার দরকার হলে ওই টাকার জন্য তো তুমি আর 7 বছরের জন্য 10 বছরের জন্য লোন নিবা না। সো এটা তোমার চলতি মূলধন দরকার। ওই চলতি মূলধন জন্য তো তোমার টাকার স্যার অসুবিধা। একটু জোরে কথা বলেন। আচ্ছা, চলতি মূলধন বলতে তোমার নিত্য নৈমিত্তিক যে খরচগুলো, আমি ধরতে পারি তোমার কাঁচামাল দরকার, আমি ধরতে পারি তোমার হয়তো বা শ্রমিকদের বেতন দেওয়ার দরকার। এই যে খরচগুলো, এই খরচগুলোকে বলা হচ্ছে, এই খরচগুলোর জন্য যে টাকার দরকার সেটাকে বলা হচ্ছে চলতি মূলধন। সো চলতি মূলধনজনিত অসুবিধা দূর করার জন্য ব্যাংক তার গ্রাহকদের অস্থাবর সম্পত্তি বিশেষত পণ্য বন্ধকের বিনিময়ে যে ঋণ মঞ্জুর করে তাকে নগদ ঋণ বলে। এরূপ ঋণের ক্ষেত্রে গ্রাহককে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট সিসি অ্যাকাউন্ট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট খুলতে হয়। অবশ্য গ্রাহকের চলতি হিসাবকেও ব্যাংক এরূপ হিসেবে গণ্য করতে পারে। দ্যাট মিনস হচ্ছে তোমার যে চলতি হিসাবটা আছে চলতি হিসাবে তোমাকে টাকাটা প্রদান করবে, তুমি চেকের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে টাকাটা উইথড্র করতে পারবে। মঞ্জুরকৃত ঋণের সীমা এক্ষেত্রে নির্দিষ্ট থাকে, মানে কত পর্যন্ত ঋণ নিতে পারবে এটা নির্দিষ্ট থাকবে। নির্দিষ্ট আনুষ্ঠানিকতার শেষে চেক কেটে টাকা তুমি সংগ্রহ করতে পারবে। তো এই ঋণের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে ব্যবসায়ীগণ এই ধরনের অগ্রিম নিয়ে থাকে। এজন্য গ্রাহককে ব্যাংকে একটা নগদ ঋণ হিসেব খুলতে হয়, যেটাকে আমরা ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট বা সিসি অ্যাকাউন্ট বলি। ব্যাংক এই হিসাবের গ্রাহককে ঋণের একটা নির্দিষ্ট সীমা ধার্য করে। দ্যাট মিনস হচ্ছে তুমি সর্বোচ্চ 5 লক্ষ টাকা এখান থেকে ঋণ নিতে পারবা এই ধরনের ভাবে, বা 7 লক্ষ টাকা ঋণ নিতে পারবা। এর উপরে মানে যেই তোমাকে যে সীমাটা দিল এর উপরে তুমি আর ঋণ নিতে পারবা না। গ্রাহক নির্দিষ্ট আবেদন ও অস্থাবর সম্পত্তি জামানতের বিপক্ষে চেক কেটে আগামের অর্থ সংগ্রহ করতে পারে। এই ক্ষেত্রে গ্রাহক তার সুবিধামতো যে কোনো সময় অর্থ জমা দিয়ে ঋণ সমন্বয় করতে পারে। দ্যাট মিনস হচ্ছে তা তোমার সুবিধা মতো তুমি অর্থগুলো জমা দিয়ে তোমার ঋণটাকে আস্তে আস্তে কি করতে পারবা, মানে হচ্ছে ক্লোজ করতে পারবা। শুধুমাত্র উত্তোলিত ও অফেরতকৃত অর্থের উপরই এক্ষেত্রে সুদ বা লাভ দিতে হবে। দ্যাট মিনস তুমি টোটাল যে পরিমাণ তোমাকে স্যাংশন করছে টাকা, ওই টাকার উপর তোমাকে ঋণ দিতে হবে না। তুমি যতটুকু তুলছো, যেটা আমরা কোথায় দেখছিলাম, লোন বা ধারে দেখছিলাম তাই না গত ক্লাসে? ইয়েস স্যার। হ্যাঁ, লোন বা ধার আমরা দেখছিলাম যে পরিমাণ টাকা উত্তোলন করছো। এখন এখানে আরেকটা কথা বলছে অফেরতকৃত অর্থ, সেটা কিরকম? সেটা হচ্ছে মনে করো তুমি তুলছো 7 লক্ষ টাকা, তাহলে 7 লক্ষ টাকা তুমি ঋণ দেওয়া শুরু সুদ দেওয়া শুরু করবা। এখন তুমি লোনটা নিয়েছো, আমি ধরে নিলাম যে 7 মাসের জন্য, কিন্তু 2 মাস পরে তুমি 2 লক্ষ টাকা ফেরত দিয়ে দিছো ব্যাংকে। তাহলে 2 মাস পরে যে আরো 5 মাস আছে, ওই 5 মাস ধরে তুমি ওই 5 লাখ টাকা, বাকি যে 5 লাখ টাকা, ওই 5 লাখ টাকা ফেরত দাও নাই। কিন্তু 2 লাখ টাকা যে তুমি শুধু 2 মাস ইউজ করছো, বাকি 5 মাস ইউজ করছো তুমি 5 লাখ টাকা। সো তোমার টোটাল 7 লক্ষ টাকার উপর 7 মাসের জন্য তোমাকে কি করতে হবে না, সুদ দিতে হবে না। তুমি যেই 2 লক্ষ টাকা, যেই 7 লক্ষ টাকা 2 মাস ইউজ করছো, 2 লক্ষ টাকা তাহলে 2 মাস পরে তুমি জমা দিয়ে দিছো। তাহলে প্রথম 2 মাস তুমি টোটাল 7 লক্ষ টাকার উপর সুদ দিবা, পরের 5 মাস তুমি শুধু 5 লাখ টাকার উপর সুদ দিবা। ওই জন্য বলছে তুমি যেই টাকাটা অফেরতকৃত অর্থের উপর তোমাকে সুদ দিতে হবে। ক্লিয়ার কথাটা? না কার না একটু দেখি, স্যার, আমার ধরে পিটাবো ধরে। স্যার অপরিকৃত এটা বুঝতেছি না। আচ্ছা ধরো, স্যার আপনি শর্ট ভাষায় বুঝাই দেন, এত লম্বা ভাষায় বললে তো বুঝতেছি না। দ্যাট মিনস তুমি যে টাকাটা মানে হচ্ছে ঋণ নিয়েছো, ঠিক আছে, ওটা তুমি টোটাল টাইমের জন্য নিয়ে বসে থাকতে হবে না। তোমার মনে করো কিছু টাকা আসছে, তুমি ওটা ফেরত দিয়ে দিতে পারবা ব্যাংকে। আবার কিছু টাকা আসছে, ওটা ব্যাংকে ফেরত দিতে পারবা। ঠিক আছে, মানে একদম ম্যাচিউর টাইম হবে, তারপর তুমি টোটাল টাকা প্লাস ইন্টারেস্ট ফেরত দিবা, এই ধরনের ক্ষেত্রে সেটা না।
তুমি মোট মনে করো 10 লক্ষ টাকা ঋণ নিছো, ওই 10 লক্ষ টাকা তুমি মনে করো 1 মাস ইউজ করছো, 1 মাস পরে তুমি 3 লক্ষ টাকা ব্যাংকে ফেরত দিয়ে দিছো, তাহলে পরের সময়গুলো তুমি তো টোটাল 10 লক্ষ টাকা ব্যবহার করো নাই, তুমি ব্যবহার করছো 7 লক্ষ টাকা। তাহলে তুমি যত টাকা যতদিন ব্যবহার করছো ঠিক তত টাকার উপর তত দিনের জন্য সুদ দিবা। ফেরত দিয়ে দিছো মানে হচ্ছে এরপরে ওই টাকাটার উপর তোমাকে আর সুদ দিতে হবে না। ওই জন্য বলছে যেই টাকাটা তুমি শুধুমাত্র ফেরত দিচ্ছ না, ফেরত না দেওয়া মানে কি, ফেরত না দেওয়া মানে তুমি ব্যবহার করতেছো, তুমি এখনো ব্যাংকে ওই টাকাটা ফেরত দাও না। আমি 10 লক্ষ টাকা নিচ্ছি, 3 লক্ষ টাকা ফেরত দিচ্ছি, বাকি হচ্ছে 7 লক্ষ টাকা, ওই টাকার উপর আমাকে সুদ দিতে হবে, ঠিক? সেটাই তো, সেটাই তো। আচ্ছা। স্যার জানো? আমি বলি বল। আমি বলি আমি 10 লক্ষ টাকা নিছি, এই 10 লক্ষ টাকার মধ্যে 7 লক্ষ টাকা ইউজ করছি, আর যে 3 লক্ষ টাকা ফেরত দিয়ে দিচ্ছি ওগুলোর মধ্যে মানে সুদ দিবে। না না না, আমি বলতে চাচ্ছি তুমি যেই টাকাটা ফেরত দিয়ে দিচ্ছ, মনে করো তুমি আমার কাছ থেকে কিছু ঋণ নিয়েছো, ঠিক আছে? হুম এখন ঋণ নিয়েছো, তার মধ্যে পুরো ঋণটা তুমি 2 মাস ব্যবহার করছো, সো পুরো ঋণটার উপর তুমি 2 মাসের সুদ দিবা। কিন্তু 2 মাস পরে তুমি আমার কাছ থেকে যে 10 লক্ষ টাকা ঋণ নিছো তার মধ্যে আবার তুমি 3 লক্ষ টাকা আমাকে ফেরত দিয়ে দিছো। তো তৃতীয় মাসে গিয়ে তো আর তুমি আমার কাছ থেকে 10 লক্ষ টাকা না, আমি তোমার কাছ থেকে 7 লক্ষ টাকা পাই, তাই না? সিম্পল বিষয়। তাহলে তুমি তৃতীয় মাসে গিয়ে প্রথম 2 মাস তুমি টোটাল 10 লক্ষ টাকার উপরে সুদ দিবা, কিন্তু তৃতীয় মাসে গিয়ে তুমি তো আমাকে 3 লক্ষ টাকা ফেরত দিয়ে দিচ্ছ, তাহলে তোমার কাছে আর শুধুমাত্র আমার আছে 7 লক্ষ টাকা। তাহলে তৃতীয় মাস থেকে শুরু করে তুমি 7 লক্ষ টাকার উপর ঋণ সুদ দিবা আমাকে, মানে যেটুকু তুমি ফেরত দাও নাই অফেরতকৃত ওই টাকাটার উপর সুদ দিবা তুমি আমাকে। ক্লিয়ার? বুঝছি, যেতটুকু ফেরত দিন ওটাকে অফেরত বলে। হ্যাঁ অফেরত। আরে মাইয়া, যেটুকু বুঝছি ফেরত বুঝছি দাও নাই সেটারই তো অফেরতকৃত। ধারে ক্ষেত্রে তো আমরা পুরো টাকার উপর সুদ দিই না। আমি তো এখানে আমাদের ধারের কথা বলছি না, আর ওখানে ফেরত দেওয়ার বিষয়টা ছিল না, এখানে ফেরত দেওয়ার বিষয়টা আসছে। না দেখো না, এমনি এর, ধারের উপর হ্যাঁ আমরা হ্যাঁ তুলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝছি। চাউনটা একটু ছোট করেন, হ্যাঁ, আপনার বাসার আন্ডিডেক্সির চাউনগুলো আমরা পাচ্ছি। স্যার আমি কি করবো বলে, এটা করে 2 মিনিট পর পর আসে। না আসবে তো, ঠিক আছে, তোমাকে ছাড়া তো সংসার চলেই না। স্যার আমাকে ছাড়া মেকআপ দেখো কি করতেছে, কি আনাম কি মেকআপ করে নাকি, না গরু শিখে ফেলছে সেগুলো? না, ওর একটা খেলনা সাপ আছে, ওটা দেখলে আমি ভয় পাই, ও আমাকে যখন তখন আসে এটা দিয়ে ভয় লাগে। বাহ 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 বাহ। তোরে ও ভয় দেখায়, বলতে একটু লজ্জা শরম লাগতেছে না? স্যার হ্যাঁ ওটা কেমন দেখতে, আপনি নিজেও ভয় পাবেন। তাই না? তো ওইসব খেলনা আনস কেন বাসায়, যে দেখলে আমি পর্যন্ত ভয় পাবো? স্যার আমি আনি না, এবং মেঝো আপু আছে ওর জন্য। না, ওকেও মাঝে মাঝে একটু মেকআপ টেকআপ করাই দিস, ও আস্তে আস্তে শিখুক, ঠিক আছে? স্যার ও এমনিও ধলা ওকে লাগে বাবা। না ধলা তো সবাই ধলা, ঠিক আছে, তোরা বোন সবগুলো ধলা, কিন্তু কথা হচ্ছে তারপরে তো মেকআপ করিস, মেকআপ তো ধলা আর কালোর জন্য। ওকে দেখলে কেমন লাগে? আমি মেয়ে, আমাকে সুন্দর লাগে। একদিন করাই আমাদেরকে একটু দেখাইস, ঠিক আছে, ওদের কেমন লাগে। ঠিক আছে। স্যার আপনি ছেলেকে মেয়ে বানায় কেন দিচ্ছেন? আনাফ কি, আনাফ কি ছেলে? হ্যাঁ ওরা ছেলে। আচ্ছা ঠিক আছে। তো সমস্যা কি, আশ্চর্য ধরনের কথা। আমরা এই যত, আসামি ঠিক আছে। শুনো, যত ছেলে আছে সবার মারা, ঠিক আছে, ওই ছেলেগুলোকে ছোটবেলায় একবার না একবার ফ্রক টক পরাইছে, এটা স্বাভাবিক বিষয়। ও আচ্ছা এটা আনাম, আমি তো মনে হচ্ছে পিচ্ছিটা। ওয়ালাইকুম আসসালাম, এটা তো ছেলে, আমি তোমার সাথে পিচ্ছির কথা বলতেছি। ও আচ্ছা এটা, হ্যাঁ অনেক ভয় পাইছি, বিশাল ভয় পাইছি। এই তোমরা সবাই একটু ভয় পাও, হ্যাঁ সবাই একটু ভয় পাও। স্যার না ভয় পেয়েছি বললাম তো, আশ্চর্য, কেমন আর ভয় পাই। আচ্ছা আমি তো মনে হচ্ছে ছোটটার কথা, ছোটটা মেয়ে না? ছোটটা মেয়ে, আমি মনে করছি ওর ওর নাম না। ঈশা। আচ্ছা আচ্ছা, আচ্ছা যাই হোক, ওকে একটু মানে হচ্ছে মাঝে মাঝে একটু মেকআপ টেকআপ করাইস, ঠিক আছে? স্যার ও একটু বড়, ওকে তো মেকআপ করতে যাচ্ছে সিস্টার। আচ্ছা মেকআপ করা যাচ্ছে না, না এখন নাইলে করে ফেলতি। ইয়েস স্যার।
আচ্ছা, ঠিক আছে, আমরা পড়াতে চলে আসি। এরূপ ঋণ হিসাব বারে বারে ঋণ গ্রহণ ও পরিশোধে ব্যবহার করা যায়। এই সাউন্ড অফ করো। বলা হচ্ছে এরূপ ঋণ হিসাব বারে বারে ঋণ গ্রহণ ও পরিশোধে ব্যবহার করা যায়। দ্যাট মিনস তোমার যখন টাকার দরকার তখন নিচ্ছ, আবার ফেরত দিয়ে দিচ্ছ, যতদিন টাকাটা ব্যবহার করতেছো ততদিনের উপর সুদ দিচ্ছ। এটা খুব ইফেক্টিভ এই সিস্টেমটা, তাই না? তোমার যতটুকু দরকার, মানে হচ্ছে যে ঘরে রান্না করা আছে, তোমার যতটুকু দরকার ততটুকু খাচ্ছ, বিষয়টা এরকম। মানে তোমার টাকাটা ব্যাংকে আছে, তোমার যতটুকু দরকার ততটুকু নিচ্ছ, আবার যখন ফেরত দেওয়ার ক্যাপাসিটি হচ্ছে দিয়ে দিচ্ছ, যতদিন ব্যবহার করছো তত টাকার উপর ততদিনের জন্য তুমি সুদ দিচ্ছ শুধুমাত্র। এটা খুব ভালো জিনিস। এরপরে চলে আসো জমাতিরিক্ত ঋণের, তো সবাই আমরা জানি। দেখি একটু বিষয়টা তারপরে একটু পড়ি। বলা হচ্ছে ব্যাংক তার চলতি হিসেবের গ্রাহককে জমাকৃত আমানতের বাইরে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পর্যন্ত চেক কেটে উঠানোর সুযোগ প্রদান করলে ওই অতিরিক্ত অর্থকে জমাতিরিক্ত ঋণ বলে। স্বাভাবিক কথাবার্তা। এই ধরনের ঋণের বিপক্ষে শেয়ার, বন্ড, সিকিউরিটিজ, স্বর্ণ, এফডিআর ইত্যাদি সম্পদ জামানত হিসেবে রাখা যেতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে গ্রাহকের ব্যক্তিগত সুনাম সুখ্যাতির জন্য এরূপ মানে হচ্ছে জামানত হিসেবে গ্রাহ্য হয়। তার কিছু হচ্ছে ওগুলো জামানত হিসেবে নিতে পারে, কিন্তু বেসিক্যালি তোমার সুনাম সুখ্যাতির উপরেই কিন্তু কি দেয়া হচ্ছে, মানে হচ্ছে তোমাকে ঋণটা প্রদান করা হবে। ঠিক আছে? এরপরে দেখো বলা হচ্ছে নিম্নে এই ধরনের বৈশিষ্ট্যগুলো দেখানো হচ্ছে। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা হচ্ছে চলতি হিসাবে জমার অতিরিক্ত পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগই জমাতিরিক্ত ঋণ। দ্যাট মিনস হচ্ছে তুমি যে পরিমাণ টাকা জমা রাখছো তার চেয়েও বেশি পরিমাণে টাকা তুমি উইথড্র করে তুমি সেখান থেকে কি করতে পারছো, তুমি ব্যবহার করতে পারছো, আর ওটাকে বলা হচ্ছে জমাতিরিক্ত ঋণ। ব্যাংক তার অত্যন্ত পরিচিত গ্রাহকদেরকে সাধারণত এই ধরনের ঋণের সুযোগ প্রদান করে। স্বল্পমেয়াদী ঋণের প্রয়োজন মেটানোর জন্য গ্রাহকেরা এই ধরনের ঋণ নেয়, মানে স্বল্পমেয়াদী জমাতিরিক্ত ঋণ। তুমি মানে শপিং করার জন্য বা বিভিন্ন ধরনের। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি কি করছো, মানে হচ্ছে যে ওই তোমার ছোটখাটো যে খরচগুলো বা স্বল্পমেয়াদী যে খরচগুলো ওগুলো মেটানোর জন্য তুমি সাধারণত এই ধরনের ঋণ নিয়ে দাও। এরপরে বলা হচ্ছে মঞ্জুরির আওতায় যে কোনো সময় চেক কেটে গ্রাহকের উপরে নিতে পারে। চেক কেটে নিতে পারে, বা তোমরা ক্রেডিট কার্ডের যে ফ্যাসিলিটিটা ওটার মাধ্যমে তুমি এই ধরনের ঋণগুলো নিতে পারছো। হিসাবে অর্থ জমা দিয়ে সহজে এর উপর ঋণ সমন্বয় করা যায়। ঠিক আছে? মানে হচ্ছে যে তুমি টাকাটা প্রদান করার পরে তোমার কাছ থেকে আর চার্জ কাটবে না, অনেকটা আগেরটার মতোই। তুমি যতদিন ব্যবহার করবা, ক্রেডিট কার্ডের যেমন আর কি, ক্রেডিট কার্ডের বিলটা দেওয়ার পরে, ঠিক আছে, তোমার কাছ থেকে আর সুদ নিবে না। যতদিন পর্যন্ত ওই টাকাটা তুমি উইথড্র করে দিচ্ছ না, ততদিন পর্যন্ত তোমাকে যে পরিমাণ টাকা ব্যবহার করছো সেই পরিমাণ টাকা এবং যতদিন ব্যবহার করছো ততদিনের উপর তোমার সুদ নিচ্ছে। শুধুমাত্র উত্তোলিত অর্থের উপরেই এই ক্ষেত্রে সুদ বা লাভ দিতে হয়। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? বলেন ইয়েস তো স্যার। আচ্ছা, এরপরে চলে আসেন তাইলে। স্যার। বল। আর একটু বললেন। কি কইতাম আর, পুরোটা না, আর বললাম। একটু করে বলতেন, আমার মাথায় একটু কেন। তোমার মাথায় আর ঢুকবে না, মাথার ভিতরে এত কিছু ঢুকাইলে মাথায় ঢুকবে কোত্থেকে? ঠিক আছে? আমার মাথায় কিছু নাই, আমার মাথায় এখন শুধু ফিনান্স আছে। তাই না? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখো তামরিন, তুমি একটা কাজ করিও, ঠিক আছে? তুমি আজকে আজকে মঙ্গলবার না? ইয়েস স্যার। তুমি আমাকে সন্ধ্যার পর একটা কল দিবা, ঠিক আছে? তোমার সাথে কথা আছে আমার সন্ধ্যার পরে। আচ্ছা, চিল্লাবেন নাকি? না, একটু কথা আছে, ফোন দিও একটা। আমি ভুলে যাব, ওই কারণে তোমাকে বলে রাখলাম। আচ্ছা, যেটা বলছিলাম একটু দেখো। অন্যান্য খাতে প্রদত্ত ঋণ, ঠিক আছে? অন্যান্য খাতে প্রদত্ত ঋণের মধ্যে একটু দেখো, প্রথমে বলা হচ্ছে লিম। এগুলো পরীক্ষায় প্রায় আসে। লিম মানে কি? LIM, লোন এগেনস্ট ইম্পোর্টেড মার্চেন্ডাইজ। ইম্পোর্টেড যে মার্চেন্ডাইজ আছে তার বিপরীতে লোন নেওয়া। বিষয়টা কিরকম? পরীক্ষায় আসবে লিম বলতে কি বোঝায় বা ল্যাম বলতে কি বোঝায়। ঠিক আছে? লিম বলো বা ল্যাম বলো। ল্যাম মানে হচ্ছে লোন এগেনস্ট মার্চেন্ডাইজ। তাহলে দেখো, LAM মানে লোন এগেনস্ট মার্চেন্ডাইজ, বা লোন এগেনস্ট ইম্পোর্টেড মার্চেন্ডাইজ, যাই বলো, লিম ল্যাম যাই বলো, বলেছে ঋণ সুবিধা আমদানিকৃত পণ্য জামানতের বিপরীতে দেওয়া হয়। তুমি যে পরিমাণ পণ্যটা আমদানি করছো সেই পরিমাণ পণ্যটা জামানত রেখে তুমি যে ঋণ সুবিধাটা পাবা। এই ঋণে আমদানিকৃত মালামাল ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে এবং ঋণ গ্রাহক, ঠিক আছে, নগদ টাকা পরিশোধ করে এর ডেলিভারি সংগ্রহ করে।
সাধারণত 45 দিন হতে 60 দিনের মধ্যে এই ঋণ সমন্বয় করতে হয়। কিরকম বিষয়টা আমি বলি। মনে করো আমরা জানি আমাদের বৈদেশিক যে লেনদেনগুলো হয় এগুলোতে তুমি মানে এই যে প্রোডাক্টটা আনা পর্যন্ত অনেক সময় লাগে। কিরকম সময়? প্রথমত তুমি একটা স্যার আমি শুনতেছি না আপনার কথা, একটু জোরে বলেন। প্রথমত তুমি যেটা করছো সেটা হচ্ছে মনে করো তুমি কিছু প্রোডাক্ট আমেরিকা থেকে আনবে, তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে আমেরিকান ওই কোম্পানিটার সাথে যোগাযোগ করা। যোগাযোগ করার পরে ওই আমেরিকান কোম্পানি তোমার কাছ থেকে স্যাম্পল চাইবে যে কি স্যাম্পলের প্রোডাক্ট চাচ্ছ। ওই স্যাম্পলটা তুমি রেডি করে পাঠাবে। পাঠানোর পরে তারা দেখবে, দেখে তারা এটাকে ইনভেস্টিগেট করে দেখবে যে দিতে পারবে কিনা। যদি দিতে পারে তারা তোমাকে রিপোর্ট পাঠাবে। রিপোর্ট পাঠানোর পরে এখানে একটা প্রত্যয়ন পত্রের বিষয় থাকে, তোমরা সবাই জানো। দুই দেশের বাণিজ্যিক ব্যাংকের একটা লেয়াজর বিষয় থাকে, কমিটমেন্টের বিষয় থাকে। এরপরে তারা এটাকে সেট করার পরে তারপর এরা আমদানিকারক এখান থেকে যখন মানে হচ্ছে কমিটমেন্ট দেয়, আমদানিকারকের ব্যাংক যখন কমিটমেন্ট দেয় তখন রপ্তানিকারক প্রোডাকশনে যায়। প্রোডাকশন করার পরে প্রোডাক্টটা পাঠায়। পাঠানোর পরে প্রোডাক্টটা আমদানিকারকের হাতে আসে। তারপর সে এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে পারে। তাহলে এই যে শুরু থেকে প্রোডাক্টটা পাওয়া পর্যন্ত একটা বিশাল সময় লাগে। ঠিক আছে? এই সময়টাতে মনে করো ধরলাম তোমার প্রোডাক্টটা মনে করো আসছে শীতে, তোমার শীতের কিছু প্রোডাক্ট আনতে চাচ্ছ। এই মুহূর্তে তোমার কাছে টাকা নাই। আবার তুমি এই মুহূর্তে যদি অর্ডার দিতে না পারো, আমার কথাটা কি স্পষ্ট আছে? ইয়েস ইয়েস স্যার। আচ্ছা, স্যার। তাহলে মনোযোগ দিয়ে শোনো। এই মুহূর্তে যদি তুমি অর্ডারটা না দাও বা এই মুহূর্তে তোমার হাতে যদি টাকাটা না থাকে, তাহলে কিন্তু তুমি অর্ডারে যেতে পারছো না। অর্ডারে যেতে না পারলে তুমি শীতের আগে প্রোডাক্টগুলো পাচ্ছ না। কিন্তু তোমার কাছে এই মুহূর্তে টাকাটা নাই। তখন তুমি তোমার একজন যে বাণিজ্যিক ব্যাংক তার সাথে তুমি কি করলা? তুমি শেয়ার করলা বিষয়টা। তখন বাণিজ্যিক ব্যাংক বলল কোনো সমস্যা নাই, আপনাকে আমি ঋণ দিব। তবে ঋণ দিব যে কি হবে? ঋণ দিব যে যেই প্রোডাক্টটা আসবে এই প্রোডাক্টটা কিন্তু মালিক আপনি না, মালিক হচ্ছি আমি। সবকিছু আপনি করবেন কিন্তু মালিক আমি। কখন আপনি মালিক হইতে পারবেন? যদি ঋণটা আপনি পরিশোধ করতে পারবেন, তখন ওই আমদানিকৃত প্রোডাক্টটা আমি আপনার হাতে তুলে দিব। তার আগ পর্যন্ত তাহলে আপনি এখন কি করতে পারবেন? আপনাকে আমি ঋণ দিচ্ছি, এত লাখ টাকা ঋণ দিচ্ছি, আপনি আপনার টোটাল যেই ফর্মালিটিগুলো এই ফর্মালিটিগুলো করতে থাকেন। শীতের আগে আপনার প্রোডাক্টটা আসলে আপনি কিন্তু হাতে পাবেন না, রিসিভ করবে ব্যাংক। তখন এখন টাকা নাই কিন্তু 2-3 মাস সময় লাগবে। বা মনে করেন এখানে কত বলছে 45 থেকে 60 দিন, আমি ধরলাম 1.5 মাস পরে তার হাতে টাকা আসবে। ঠিক আছে? তো 1.5 মাস পরে টাকা আসলে টাকাটা প্রদান করবেন। তো ততদিনে তো প্রোডাক্টটা দেশে চলে আসবে। তখন প্রোডাক্টটা যদি আপনি টাকা না দেন প্রোডাক্টটা আমাদের, আর যদি টাকা দিতে পারেন তখন প্রোডাক্টটা আপনাকে আমরা দিয়ে দিব। এটাকে বলা হচ্ছে লিম। মানে তুমি যে ইম্পোর্টেন্ট মার্চেন্টাইজটা আনতেছো এই মার্চেন্টাইজটার মালিক তুমি না, ব্যাংক। এবং এই মার্চেন্টাইজটার মালিক ব্যাংক। ওই উদ্দেশ্যেই ব্যাংক তোমাকে, ওটার এগেনস্টে ব্যাংক তোমাকে লোন দিচ্ছে। এবং তুমি লোনটা যখন পরিশোধ করবা তখনই তোমাকে ব্যাংক ওই প্রোডাক্টের মালিকানা হস্তান্তর করবে। ক্লিয়ার স্যার? আচ্ছা স্যার ইয়েস আমি স্যার। একটা কথা বলি এখানে, বলো। এখানের মধ্যে আচ্ছা ওখানে যখন আমরা প্রোডাক্টটা আনবো তখন কি মানে আগে টাকাটা দিয়ে ফেলতে হবে তারপর স্বাভাবিক প্রোডাক্টটা বিষয়, পাবো এরকম? স্বাভাবিক তো বিষয় স্যার না। এখানে তাহলে তাইলে তো এখানের মধ্যে অনিশ্চিত থাকে, মানে ওরা যদি নাও দিতে পারে, আমি টাকাটা লস হয়ে যেতে পারে যদি আমাদেরকে মানে ওই ফাঁকি টাকি দেয়, তাইলে তখন কি হবে? তখন প্রোডাক্টটা তো ব্যাংকের অধীনে, ব্যাংক এটা সেল করে টাকাটা নিয়ে ফেলতে পারতেছে। যদি নিজের হয়, যদি নিজে ধরেন আমি নিজে অর্ডার দিছি একটা কোম্পানি থেকে, তো তখন বলতেছি তখন তুমি টাকাটা দিয়ে তুমি নিজে অর্ডার দিলে তুমি নিজেই তো অর্ডার দিবা, স্বাভাবিক বিষয়। কিন্তু আমি কখন তোমাকে লোনটা দিবা? যখন তোমার সাথে আমার একটা লিয়াজো থাকবে, একটা কমিটমেন্ট থাকবে। তুমি অর্ডার দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে। প্রোডাক্টটা আসবে, ঠিক আছে, প্রোডাক্টটা আমার যেই গুদামঘর ওখানের মধ্যে স্টক হবে, তোমার গুদাম ঘরে স্টক হবে না। এবং এটার মালিকানা আমার কাছে থাকবে। যখনই তুমি আমাকে টাকাটা প্রদান করবা তখনই তোমাকে আমি গুদাম ঘরের চাবিটা দিয়ে দিব। বাস, শেষ হয়ে গেল। এটা বলতেছি না, আমি বলতে চাচ্ছি যে কি বিদেশ থেকে যদি আমদানি যদি ওরা না করে, যদি ওরা করতে না চায় তাহলে টাকাটা ফেরত দিয়ে দিবে। হুম, আমদানি করবে না কেন? হ্যাঁ আমদানি এটাই। করার জন্যই তো এতক্ষণ এত মানে যুদ্ধ করতেছে। যদি না করে আর কি স্যার, যদি বাংলাদেশে একটু মানুষ যদি কিপটা যদি হয়। না, যদি হবে না, যদি নাই এখানে, কোনো যদি নেই। আচ্ছা, ক্লিয়ার? বুঝছি বুঝছি। হ্যাঁ। ক্লিয়ার না? বুঝে গেছিস? জি স্যার। থাক, আজকে আর বুঝাবো না, আজকে বেশি বুঝে গেছিস। ঠিক আছে, অনেকগুলো আছে, এগুলো আগামীকাল স্যার বুঝাবো। থ্যাংক ইউ।
ওয়েলকাম। পড়া তো করতেছো না, শুধু থ্যাংক ইউ বলে লাভ কি? কে আমি আমার বলছে আমরা কথা পড়ালেখা করতেছি না? জয়া জয়া আমি জয়া তো জয়া পড়তেছি। জয়া জয়া জয়ার সাথে একটু কথা বলা দরকার। জয়া